আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা অনুধাবনমূলকও বলা যায় এইগুলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে দেখো এই 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলা এগুলা মানে পড়ার মাধ্যমে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেরকম হয়ে যাচ্ছে, তোমার সৃজনশীলের খ নাম্বার প্রশ্নের প্রস্তুতিও কিন্তু একই সাথে হয়ে যাচ্ছে। তাহলে চলো শুরু করি। কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটা, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? এখন ক্রোমোজোম কি জিনিস আমরা জানি, কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে এই যে এরকম ক্রোমাটিন তন্তুগুলা একসাথে মানে যখন দৃশ্যমান হয় সেক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই। মাঝখানে যে গোল অংশটুকু এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর সেন্ট্রোমিয়ারের সাথে এই দেখো বাহুগুলা সংযুক্ত আছে। এখন এই যে ক্রোমোজোমটা ওর ভিতরে দেখো এরকম করে আমাদের ডিএনএটা অবস্থান করতেছে, এরকম প্যাঁচায় আছে। এখন ডিএনএর ভিতরে আবার থাকে হচ্ছে তোমার জিন, কোষের ভিতর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর ডিএনএ, ডিএনএর ভিতর জিন, জিনের ভিতর বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোম ধারণ করে আনতেছে, এটা আমরা বলতেই পারি। সেক্ষেত্রে দেখো এই ক্রোমোজোমের ধরো এই জায়গার অংশটুকু, এখানে যে ডিএনএটুকু, এই অংশটুকু আমার চোখের বর্ণ নির্ধারণ করলো। এইখানের যে অংশটুকু এটা ধরো আমার ত্বকের বর্ণ নির্ধারণ করলো। এইখানের যে অংশটুকু এটা ধরো আমার উচ্চতা নির্ধারণ করলো। বা তুমি বাইরে থেকে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাইতেছো, চুলের ধরন, চুলের বর্ণ, তারপরে তোমার স্কিন কালার, তারপরে উচ্চতা, এই সব কিছু দৃশ্যমান সকল বৈশিষ্ট্য। এছাড়াও অদৃশ্যমান কিছু বৈশিষ্ট্য হইতে পারে, যেমন আমার অভ্যন্তরে ধরো জিদের পরিমাণ, রাগের পরিমাণ, এগুলো কিন্তু আমি বংশ পরম্পরা পাইতে পারি। যে আমার জেদটা আমার বাবার মতো, এরকম আমি বলতে পারি। সেক্ষেত্রে তুমি বাইরে থেকে দেখে তো বুঝতেছো না যে মানে এই ব্যক্তিটার রাগ কিরকম। তাহলে এই যে দৃশ্যমান অদৃশ্যমান এই বৈশিষ্ট্যগুলা, এগুলা কিন্তু বংশ পরম্পরায় ক্রোমোজোম নিয়ে আসতেছে। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হবে। মাঝে মাঝে আমরা পিতামাতার আগের জেনারেশন, আমরা দাদা দাদি নানা নানির বৈশিষ্ট্যও তো অনেক সময় দেখতে পাই, তাই না? তাহলে এরকমই বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলা পরবর্তী জেনারেশনে স্থানান্তরিত যে করতেছি আমরা, এটাকে আমরা বলি হচ্ছে বংশগতি। তাহলে এই যে বংশগতি এটা হচ্ছে কিভাবে, বা এই বৈশিষ্ট্যগুলা ট্রান্সফার হচ্ছে কিভাবে? ক্রোমোজোমের মাধ্যমে। এই জন্য ক্রোমোজোমকে কিন্তু আমরা বংশগতির ভৌত ভিত্তি বলি। ক্রোমোজোম মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এরপরে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। দেখো বংশগতির মানে যে বৈশিষ্ট্যগুলো যে প্রবাহিত হবে, এটা প্রথম উপাদানই হচ্ছে আমাদের ক্রোমোজোম। এখানে অতি সূক্ষ্ম জিন থাকে। এই যে দেখো জিনটা, জিন হচ্ছে আমাদের বংশগতির ক্ষুদ্রতম একক। এটার পরে আমরা আর ভাঙতে পারি না, জিনের ভেতরেই তোমার বৈশিষ্ট্যগুলো থেকে যায়। কিন্তু ওই যে ক্রোমোজোমকে তো আবার ভাঙতে পারি। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে যে তোমার জিনগুলা, প্রোটিন থাকতেছে। তাহলে এই জিন হচ্ছে ক্ষুদ্রতম একক যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায় যে বৈশিষ্ট্যগুলো, এই যে এই কথাবার্তাগুলো যেগুলো আমি বললাম। এই জন্য যেহেতু বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখতেছে, এই যে আমার বৈশিষ্ট্যগুলো আমার পরবর্তী জেনারেশনে যাবে, তার পরবর্তী জেনারেশনেও এই বৈশিষ্ট্যগুলো যে মানে ধরে রাখতেছে, অক্ষুণ্ণ রাখতেছে, এই কাজটা করে হচ্ছে ক্রোমোজোম। এই জন্য ক্রোমোজোমকে আমরা বংশগতির ভৌত ভিত্তি বলতে পারি। এরপরে আসো কি বলছে, এরপরে দেখো 2 নাম্বারটা কি বলছে, যে মশা থেকে মুক্তির উপায় হিসেবে বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন পদ্ধতিটি ব্যাখ্যা করতে বলছে। এখন মশা থেকে তো নিস্তার আমরা সবাই পাইতে চাই, কারণ এটা তো মানে কি আমাদের রক্ত খেয়ে চলে যায়, আবার জীবাণুও দিয়ে যায় সাথে। তাহলে এটা একটা খারাপ দিক, যেটা মশা থেকে আমরা মানে মশা নিধন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি। এখন দেখা যায় কি, কয়েল পাশে দিয়ে জ্বলতেছে, মশা এসে কয়েলের উপর বসে থাকে, এরকম অবস্থাও কিন্তু অনেক সময় দেখা গেছে। তার মানে এই যে মশাগুলো, তারা কিন্তু এই রাসায়নিক পদার্থ সহনশীল হয়ে গেছে, মানে ওদের সয়ে গেছে এই জায়গাটা। এই রাসায়নিক পদার্থগুলো ওদের আর কোনো ক্ষতি করতে পারতেছে না। উল্টা এই রাসায়নিক পদার্থের যে ধোঁয়াগুলা, এগুলো কিন্তু মানুষের ক্ষতি করতেছে। কারণ এগুলো যখন তুমি মানে শ্বাসনালী দিয়ে যখন যাচ্ছে, ইনহেল যখন করতেছো, তখন কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকর। যার জন্য মশা মানে যেটা আমরা কাজ করতে চাচ্ছি, মশা নিধন করতে যাচ্ছি, মশা তো নিধন হচ্ছেই না, উল্টা হচ্ছে আমরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যার জন্য এইখানে কি হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আমরা মশা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বের করছি। যেখানে কি হয়, মশা এই যে বিষাক্ত পদার্থগুলোতে যেহেতু মরতেছে না, বিষাক্ত পদার্থ যেহেতু উল্টা আমাদেরই ক্ষতি করতেছে, আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরকম কিছু মশা তৈরি করব, যেগুলা তোমার কি রকম হবে, মানে প্রজনন করবে, কিন্তু ওদের যে ডিমগুলা, লার্ভাগুলা থেকে মানে নতুন মশা তৈরি হবে না। এরকম একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছে। দেখো কিরকম, এমন পুরুষ মশা তৈরি করেছেন যেগুলোর সাথে স্ত্রী মশার মিলনে আগ্রহী হবে, কিন্তু তাদের কোনো বাচ্চা হবে না। সেক্ষেত্রে কি হইলো দেখো, নতুন মশা উৎপন্ন হচ্ছে না।
এখন এই যে মানে মশাগুলা, এগুলা ইঞ্জিনিয়ার্ড মশা, যারা কোনো এলাকায় যদি এই যে মশাগুলা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিবর্তন করা মশাগুলো যদি একটা এলাকায় অনেকগুলা ছড়ায় দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, যে স্ত্রী মশাগুলা বা মশকি আমরা যাদেরকে বলি, মশকিগুলা ভাবে যে মানে এগুলা নর্মাল মশা, সেক্ষেত্রে মিলনের পরেও ডিমটা নিষিক্ত হবে না। সেক্ষেত্রে নিষিক্ত না হলে তো ওই ডিম থেকে তোমার বাবু মশা বের হবে না। তাহলে কয়েক প্রজন্মের মধ্যে সেসব এলাকার মশা পপুলেশনের ফিটনেস শূন্য হয়ে যাবে। এই যে মশার যে পপুলেশন মানে ওরা যে সংখ্যা বৃদ্ধি করতেছিল, ওই পপুলেশনটা ফিটনেস শূন্য হয়ে যাবে এবং কি হবে, ওই মশার বংশবৃদ্ধি আমরা বন্ধ করতে পারতেছি। তাহলে এই পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আমরা কি করতে পারলাম, মশা থেকে মুক্তির একটা উপায় কিন্তু আমরা বের করে ফেললাম। এরপরে আসো, পরের প্রশ্নটা কি বলছে, নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে হয়। নতুন প্রজাতির উৎপত্তি বলতে আমরা প্রকৃতিতে যে এই প্রজাতিগুলা দেখতে পাই, বিভিন্ন জীবের প্রজাতি, এই প্রজাতিগুলা বিভিন্ন মানে একটা প্রজাতি কিন্তু ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এখানে আমরা তিনটা নিয়ম জানতে পাই। দেখো, নতুন প্রজাতির উৎপত্তি তিনটা নিয়ম কি কি। একটা হচ্ছে মূল প্রজাতির পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়া। তার মানে তুমি একটা প্রজাতির ভিতর আসো, অবশ্যই প্রতিটা জীব এক একটা প্রজাতির ভিতরে। এখন ওই প্রজাতি থেকে তুমি আলাদা কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করতে পারলা। তুমি জানতা না তোমার ভিতরে হিডেন ছিল এই ট্যালেন্টগুলা। তারপরে যখন বের হয়ে আসলো এই ট্যালেন্ট, তোমার মনে হলো আরে বাহ, আমার কাছে এই ট্যালেন্টটাও আছে, আমি আর ওদের সাথে থাকতে চাই না। তুমি আলাদা একটা প্রজাতিতে চলে গেলে, আলাদা একটা গোষ্ঠী গঠন করলা। সেক্ষেত্রে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে আমরা নতুন একটা প্রজাতি তৈরি করতে পারলাম। এরপরে দেখো সংকরায়ন। সংকরায়ন বলতে আমরা কি জানি, কোনো একটা জীবের ক্রস ওই জীবের প্রজাতির ভিতরেই ঘটে। ঘোড়ার সাথে ঘোড়া, গরুর সাথে গরু, মানুষের সাথে মানুষ, এরকম ভাবে ক্রসটা ঘটতেছে। কিন্তু যদি এরকম ভিন্ন প্রজাতির ভিতরে ক্রস সম্পন্ন হয়, সেক্ষেত্রে নতুন যে জীবটা তৈরি হবে, ওই জীবটা কিন্তু তোমার মানে একটা প্রজাতির ভিতরে আমরা ওকে রাখতে পারবো না, ভিন্ন প্রজাতির হয়ে যাবে। সেক্ষেত্রে ঘোড়া আর গাধা যদি ক্রস ঘটায়, সেক্ষেত্রে আমরা নতুন যে জীবটা তৈরি হইতে দেখবো, ওখানে কিন্তু ভিন্ন প্রজাতি থাকবে। এরকম মানে সংকরায়নের ক্ষেত্রে আমরা কিন্তু অধিকাংশ সময় জীব তৈরি হইতে দেখি না, কারণ আমরা জানি জীব হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা থাকা লাগবে, ওটা অবশ্যই তার বংশ বৃদ্ধি করার ক্ষমতা থাকা লাগবে। যদি সে বংশ বৃদ্ধি করতে না পারে, সেক্ষেত্রে তাকে আমরা জীব বলে আখ্যায়িত করব না। তাহলে এরকম ক্রস ঘটানোর ফলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে জীব তৈরি হয় না, মানে ওদের প্রজনন ক্ষমতা তার থাকে না, পরবর্তী যে জীব তৈরি করবে ওরকম মানে কোনো সিচুয়েশন থাকতেছে না। যার জন্য মানে এই যে সংকরায়নের মাধ্যমে খুব কমই হচ্ছে আমরা মানে নতুন প্রজাতি তৈরি হইতে দেখি। আর দেখো 3 নম্বরে যে পয়েন্টটা, সংকরায়ন পদ্ধতিতে কোষ বিভাজনের সময়, কোষ বিভাজন 3টা পদ্ধতিতে ঘটে, একটা অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। ওই যে মিওসিস প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় কি হয়, হ্রাসমূলক বিভাজন ঘটে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ধরো একটা কোষ যেখানে নর্মালি 2n সংখ্যক ক্রোমোজোম থাকতেছে, মিওসিস বিভাজনের কারণে এখানে n অথবা এক প্রস্থ ক্রোমোজোম তৈরি হইলো। এই n আর n যখন যুক্ত হবে, তখন এখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, যেটা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। তাহলে যাদের ভিতরে এরকম ক্রোমোজোম সংখ্যা সিমিলার থাকতেছে, তারা একই প্রজাতির। যেমন মানুষের ভিতর আমরা জানি 23 জোড়া অথবা 46টি ক্রোমোজোম থাকতেছে। তাহলে পরবর্তী যে জাইগোটটা তৈরি হবে বা যে বাবুটা তৈরি হবে, ওর ভিতরে কিন্তু আমরা 23 জোড়া ক্রোমোজোমই দেখতে পাবো প্রতিটা কোষের ভিতর। কিন্তু যদি ক্রোমোজোম সংখ্যা এলোমেলো হয়ে যায়, তখন আলাদা একটা নতুন প্রজাতির জীব তৈরি হবে। যেমন আমরা এক প্রজাতির ব্যাঙ, যেটা হচ্ছে জেনোপাস ট্রপিক্যালিস, ওই ব্যাঙে যখন মিওসিস বিভাজনটা ঘটলো না, তখন আমরা কি দেখলাম, জেনোপাস ট্রপিক্যালিস থেকে জেনোপাস লেইভিস একটা প্রজাতি তৈরি হলো, যেখানে নতুন যে ব্যাঙটা তৈরি হলো তার ভিতরে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ থাকতেছে। তাহলে ক্রোমোজোম যদি এলোমেলো হয়, সেক্ষেত্রে কি হবে, তোমার নতুন প্রজাতি তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই 3টা পদ্ধতি আমরা জানলাম যেখানে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে। এবার আসো আমরা পরের প্রশ্নটায় যাই। কি বলছে, সিলের অগ্রপদ এক ধরনের সমসংস্থ অঙ্গ। সিল কি, ওই যে ভোদর যে মাছগুলা, সিল মাছ আছে না, ওই সিলের অগ্রপদ ওইটা। আর মানুষের যে হাত, ভিতরে স্ট্রাকচার কিন্তু সেম, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। যেমন ভোদরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ওর অগ্রপদটা এরকম দেখতে পাই, আর মানুষের ক্ষেত্রে আমরা হাত দেখতে পাচ্ছি এরকম। সেক্ষেত্রে এই যে দেখো ভিতরের যে অস্থিবিন্যাস, এই অস্থিবিন্যাস কিন্তু দুইজনেরই সেম, কিন্তু সিলেটটা পরিবর্তিত হয়েছে এমন ভাবে যাতে সে পানিগুলোকে পুশ করে সামনের দিকে আগাইতে পারে, তার মানে ও যাতে সাঁতার কাটতে পারে। এখন যে সকল অঙ্গের বাহ্যিক দৃষ্টিতে পার্থক্য দেখা যায়, বাইরে থেকে দেখলে দেখো মানুষের হাত আর সিল মাছের হাত পার্থক্য মনে হচ্ছে, কিন্তু ভেতরে যদি তুমি স্ট্রাকচার দেখো, অস্থিবিন্যাস যদি দেখো, আমি যদি হাতের ক্ষেত্রে বলি, আমাদের এই কবজির এখানে 8টা ছোট ছোট হাড় থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে কার্পাল।
এরপরে 5 আঙ্গুলে গেছে 5টা হাড়, এগুলাকে বলবো হচ্ছে মেটাকার্পাল। কার্পাল, মেটাকার্পাল, আর আঙ্গুলের যে অস্থিগুলা এগুলাকে আমরা বলবো হচ্ছে ফ্যালাঞ্জেস। এরকম স্ট্রাকচার আমরা ওই সিল মাছের ভিতরেও দেখতে পাবো। তাহলে এই যে সিলের অগ্রপথ এক ধরনের সমসংস্থ অঙ্গ, কেননা এর অভ্যন্তরীণ অস্থি কাঠামো অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের মতোই, ভেতরের অস্থিবিন্যাস একই, কিন্তু বাইরে থেকে দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যে না, সেম না, আলাদা জিনিস। এটাকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। সেক্ষেত্রে মানুষের হাত আর পাখির ডানা, এটাও হচ্ছে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। আবার সিল মাছের অগ্রপথ আর মানুষের যে হাত, এটাকেও আমরা সমসংস্থ অঙ্গ বলতে পারি। তাহলে কি বললো, দেখো সিলের অগ্রপথ সাঁতার কাটার উপযোগী অঙ্গে পরিবর্তিত হয়েছে, বাহ্যিক রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু ভেতরের যে ভ্রূণতান্ত্রিক উৎসটা ওইটা কিন্তু সেম। এরকম যদি ঘটে সেক্ষেত্রে আমরা কি বলবো, সমসংস্থ অঙ্গ বলবো ওগুলাকে। আর যদি উল্টা কনসেপ্ট হইতো, বাইরে থেকে দেখতে একরকম কিন্তু ভেতরে স্ট্রাকচার আলাদা, ওইটাকে বলবো অসমসংস্থ অঙ্গ। এরপরে দেখো ডাইনোসরের বিলুপ্তির কারণ ব্যাখ্যা করতে বলছে। যে কোনো জীব, শুধু ডাইনোসর কেন, বিলুপ্তির একটাই কারণ, সেটা হচ্ছে তুমি যোগ্য নও পৃথিবীতে টিকে থাকার জন্য। তোমার যে যোগ্যতাটা থাকা উচিত তোমার কাছে সেই যোগ্যতাটা নাই। যে ডারউইনের যে মতবাদ সেই অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন মতবাদ অথবা যোগ্যতমের জয়, যেটা উনি বলছে যে প্রকৃতি তাকেই নির্বাচন করে যে হচ্ছে যোগ্য, তারাই হচ্ছে পৃথিবীতে টিকে থাকতে পারতেছে। ধরো অনেক কোটি বছর আগে পৃথিবীতে কোনো একটা প্রজাতির আবির্ভাব ঘটলো, সেই জীব প্রজাতিটা বসবাস করতেছে, বংশবৃদ্ধি করতেছে, এরকম ভাবে তার সংখ্যা বৃদ্ধি হচ্ছে। কিন্তু পরিবেশ তো সবসময় তোমার অনুকূলে থাকবে না, প্রতিকূল পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হবে। ওই প্রতিকূল পরিবেশে তোমাকে অভিযোজিত হইতে হবে। অভিযোজিত বলতে তুমি হয় নিজেকে চেঞ্জ করো, না হলে জায়গাটা চেঞ্জ করো। এখানে যদি তুমি থাকতে না পারতেছো, এখানে ধরো তোমার খাদ্যের সংকট, আবহাওয়া তোমার অনুকূলে নাই, সেক্ষেত্রে তুমি এখান থেকে শিফট হয়ে অন্য কোথাও চলে যাও যেখানে খাদ্যের প্রাচুর্য আছে, যেখানে আবহাওয়া তোমার অনুকূলে, এরকম জায়গায় শিফট হও। না হলে এইখানে থাকতে গেলে তোমার নিজেকে চেঞ্জ করা লাগবে। এই যে চেঞ্জটা, এটা হচ্ছে অভিযোজন। অভিযোজন ঘটার পরে তুমি এখন স্টেবল, তুমি এই পরিবেশে আরো কিছু মানে আরো বছর হচ্ছে থাকতে পারতেছো, তুমি আবার জীবনযাপন করবা, বংশবৃদ্ধি করবা। তাহলে এই যে তোমার প্রজাতিটা, এটা আবার মানে পরবর্তী স্টেপে এভাবে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে। এই যে জিনিসটা, বছর কেটে যাচ্ছে আর একটা প্রজাতি পৃথিবীতে স্টে করতেছে, এটাই হচ্ছে বিবর্তন। আর মাঝখানে যে চেঞ্জটা ঘটলো ওইটা হচ্ছে অভিযোজন। এখন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কারণ সে অভিযোজিত হইতে পারে নাই, অথবা সে হচ্ছে তোমার মানে খাপ খাওয়াইতে পারে নাই আর কি। কিন্তু একই সময়ে তেলাপোকাও কিন্তু ওর সাথে ছিল, তেলাপোকা আজও টিকে আছে। তাহলে বলো যোগ্যকে, ডাইনোসর নাকি তেলাপোকা? এখন এই জায়গাটায় চলো একটু পড়ি। অভিব্যক্তির ধারায় যথোপযুক্ত অভিযোজন ক্ষমতার অভাবে অনেকেই কালের গর্ভে হারিয়ে গেছে। শুধু ডাইনোসর না, আমরা আরো অনেক প্রজাতিকে হচ্ছে হারায় যেতে দেখছি, যাদের মানে পৃথিবীতে যে অস্তিত্বটা ছিল ওটা আমরা কিভাবে নির্ণয় করছি, ফসিলের মাধ্যমে। মাটি খোঁড়াই করে আমরা যখন জীবাশ্মটা পাই, ওই জীবাশ্ম কিন্তু আমরা এই জীবগুলো যে পৃথিবীতে একসময় এক্সিস্ট করতো এটা কিন্তু জানতে পারছি। অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যক বেঁচে থাকে। তার মানে ওই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রকৃতি যদি তোমাকে নির্বাচন না করে সেক্ষেত্রে তুমি টিকে থাকতে পারতেছো না। অত্যধিক হারে বংশবৃদ্ধি করতে হবে। যদি তোমার প্রজাতি মানে অনেকগুলা থাকে সেক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাওয়ার মানে সম্ভাবনা কম থাকে। যেমন দেখো বা পৃথিবীতে এখন হচ্ছে শকুনের সংখ্যা অনেক কম, কারণ তারা হচ্ছে মানে বংশবৃদ্ধি যদি বেশি করে করতো সেক্ষেত্রে এই জীবটা বিলুপ্ত হইতো না। তাহলে এরকম কথাবার্তা মানে তুমি হচ্ছে প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে তোমার প্রজাতিটাকে টিকিয়ে রাখার জন্য যে এই যোগ্যতাটা তোমার দরকার, ওইটা যদি না থাকে সেক্ষেত্রে তুমি বিলুপ্ত হয়ে যাবা। তাহলে ডাইনোসরের বিলুপ্তির কারণ কি, এগুলোই হচ্ছে ওর বিলুপ্তির কারণ। আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।